একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীদের লেকচার 3-এ স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজকে আমরা যেটা করব, লেকচার 3-এ আমাদের করার কথা ছিল কুমিল্লা শিক্ষা বোর্ডে আসছে একতরফা দাখিলা পদ্ধতির যেই সমস্যাটা সেটা সমাধান করার জন্য। তো এটা আমরা দেখেছি, এটা 11 নম্বর প্রশ্নে আসছে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতির মূল যেই অঙ্ক যেটা, এটা পুরাটা তো আলোচনা করা যাবে না, সময় কম, 10-12 মিনিটের ভিডিওটা শেষ করতে হবে। তো আমি বোর্ডে পুরো অঙ্কটা সলিউশন করে রেখেছি। যেই সমস্যাগুলো হতে পারে সেটা হলো উত্তোলনের সুদ, তারপরে হলো অতিরিক্ত মূলধন, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই খুঁটিনাটি বিষয়গুলো আমি একটু আলোচনা করে নিই, তারপরে আমরা অঙ্কে চলে যাব। এখানে প্রথমেই বলা আছে যে উত্তোলন সে প্রতি মাসে 400 টাকা করে সারা বছর ধরে উত্তোলন করেছে। মাসে 400 টাকা, প্রতি মাসে 400 মানে মাসের প্রথম শুরু মাঝামাঝি কোথাও বলা নেই, তাহলে আমরা ধরে নিব মাঝামাঝি সময়। তাহলে প্রতি মাসের মাঝামাঝি সময় যদি উত্তোলন করে তাহলে 4-12 4800 টাকা। ক নাম্বারে তোমার কাছে চেয়েছে এটা যে উত্তোলন কত, উত্তোলনের সুদ কত, এটা বের করার জন্য রিকোয়ারমেন্ট কতে। তাহলে কতে আমরা যদি চলে যাই, উত্তোলনের পরিমাণ নির্ণয়, নগদ উত্তোলন করেছে 400 করে প্রতি মাসে, 12 মাসে 4-12 4800, আর পণ্য উত্তোলন করেছে সে 2000 টাকা। তো তার মোট উত্তোলন হবে 6800 টাকা। আর প্রশ্নে বলা আছে যে উত্তোলনের সুদ নির্ণয় করো কিন্তু নগদ উত্তোলনের উপর। তাহলে নগদ উত্তোলন এখানে আছে হলো 4800, যেহেতু প্রতি মাসে করছে, কবে করেছে এটা বলা নেই, আমরা ধরে নিচ্ছি প্রতি মাসের মাঝামাঝি সময় করছে। তো করলে আমরা 6 মাসের সুদ ধরবো, আমরা আগে ক্লাসে বলেছি। তাহলে উত্তোলনের সুদ হবে 4800, যার নগদ উত্তোলন 4800 ইন্টু 5%, 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, 130 টাকা। এই হলো আবার উত্তোলনের সুদ। উত্তোলন বেড়ে হয়ে গেল, উত্তোলনের সুদ বেড়ে গেল। তারপরে বলা আছে যে মালিক তার ব্যক্তিগত টাকা দিয়ে 40,000 টাকার একটা যন্ত্রপাতি ক্রয় করছেন। তো মালিক ব্যক্তিগত টাকা ব্যবহার করলে ব্যবসার জন্য এটা মূলধন হিসেবে তার কাজ করতে হবে, মূলধন হিসেবে ধরতে হবে। এই কারণে এটা অতিরিক্ত মূলধন হিসেবে আসছে। অতিরিক্ত মূলধন 40,000 টাকা। অতিরিক্ত মূলধন, এই অতিরিক্ত মূলধন 40,000 টাকা এখানেও আসছে, আবার অতিরিক্ত মূলধন যোগ হয়েছে 40,000 টাকা। এই 40,000 টাকা দিয়ে সে যন্ত্রপাতি কিনেছে, এই সম্পত্তিটা আবার যন্ত্রপাতির মধ্যে সম্পদের দিকে চলে আসছে। এই যে যন্ত্রপাতি 40,000 টাকা। তারপর অনাদায়ী পাওনার একটা বিষয় আছে। অনাদায়ী পাওনা বলছে 2,500 টাকা নতুন অনাদায়ী পাওনা, অবশিষ্ট দেনাদারের উপর, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% সঞ্চিতি করতে হবে। তাহলে অনাদায়ী পাওনা 2500 ছিল, আমার 15,500 ছিল মোট প্রাপ্য হিসাব। 15,500 থেকে আমি একটু দেখাই দিচ্ছি। উত্তোলন গেল, উত্তোলনের পরে আসো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মোট ছিল 15,500 সমাপনী যে, এটা থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ যাবে। নতুন অনাদায়ী পাওনা বাদ যাবে 2,500 টাকা, থাকবে 13,000 টাকা। এই 13,000 টাকার উপর বলেছে 5% বের করতে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 13,000 গুণ 5% মানে 650 টাকা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি 650 টাকা ধরে আমরা কাজ করব। এই গেল খুঁটিনাটি বিষয়গুলো। আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি। আমরা মূল অঙ্কে যাওয়ার আগে উত্তোলনের ব্যাপারটা আমরা আগে বলেছি। ক নাম্বার রিকোয়ারমেন্ট ছিল উত্তোলন এবং উত্তোলনের সুদ, এটা বের করে ফেলেছি। আর দ্বিতীয় নাম্বার যেটা বলেছে প্রারম্ভিক মূলধন 46,000 টাকা ধরে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে লাভ লোকসান বিবরণী তৈরি করতে। তাহলে আয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে 46,000 টাকা প্রারম্ভিক মূলধন ধরতে বলেছে, প্রশ্নে বলে দিয়েছে, আমাদের বের করতে হয়। তাহলে এই যে প্রারম্ভিক মূলধন 46,000 টাকা। এখন সমাপনী মূলধন তো নাই, সমাপনী মূলধনটা আমরা বের করে নিয়েছি। সমাপনী মূলধন বের করার সময় সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়গুলো বাদ যাবে। এই সমাপনী সম্পদগুলো বইয়ের দুইটা কলাম আছে, সমাপনী সম্পদ দায়ের একটা কলাম আছে, ওই কলাম থেকে এই এন্ট্রিগুলো আমরা নিয়েছি। হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ প্রাপ্য, হিসাব প্রাপ্য, নোট, আসবাবপত্র, দালান কোঠা এবং যন্ত্রপাতি কোনটা, যেটা নতুন কিনলো মালিকের নিজস্ব তহবিল থেকে 40,000 টাকা। তাহলে টোটাল সম্পত্তি প্রারম্ভ সমাপনী সম্পত্তি হলো 1,17,900 টাকা। দায় ছিল কি? প্রদেয় হিসাব ছিল 17,500, প্রদেয় নোট ছিল 2,000, মোট 19,500 হলো দায়, সমাপনী দায়। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় আমরা বাদ দিব। বাদ দিলে যেটা হবে এটা সমাপনী মূলধন 98,400 টাকা। এটাকে আমরা আমাদের ছক অনুযায়ী, আয় বিবরণীর ছক অনুযায়ী সমাপনী মূলধন 98,400 টাকা বসালাম। ছকে লেখা ছিল উত্তোলনের পরিমাণ লিখতে হবে। তাহলে মোট উত্তোলন 4,800 হলো নগদ, আর পণ্য 2,000, 6,800 টাকা মোট উত্তোলন। উত্তোলনের সুদ 130 টাকা, এটা আমরা এখানে দেখিয়েছিলাম এর আগে। তাহলে মোট 1,05,330। এখানে প্রারম্ভিক মূলধন প্রশ্নে দেওয়া আছে 40,000 টাকা। অতিরিক্ত মূলধন মালিকের যে অতিরিক্ত মূলধন 40,000 টাকা আনলো এইটা। অনাদায়ী পাওনা 2500 টাকা, এই যে 2500, অনাদায়ী পাওনা সঞ্চিতি বেরোলো 650, মোট
3150, টোটাল আসলো 89,150। 1,05,330 থেকে 89,150 বাদ দিলে থাকছে আমার 16,180 টাকা। এটা নিট লাভ মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। ওয়েল, এবার আমরা চলে যাই আর্থিক বিবরণীতে। গ নাম্বারে বলেছে 31 ডিসেম্বর 2018 তারিখে জনাব রাজীবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। জনাব রাজীবের আর্থিক অবস্থার বিবরণ গ নাম্বার 2018 সালের 31 ডিসেম্বর। সম্পদগুলো একদিকে আসবে, দায়গুলো একদিকে আসবে অ্যাজ ইউজুয়াল। সম্পদগুলো কোনগুলো আসবে? সমাপনীগুলো আসবে। সমাপনী সম্পদের মধ্যে কি কি আছে দেখো, হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব আমরা 15,500 ছিল সমাপনী। এর মধ্যে নতুন অনাদি পাওনা ছিল 2500, নতুন অনাদি পাওনা আমরা বাদ দিয়েছি, নতুন অনাদি পাওনা বিয়োগ করেছি, 2500 বাদ দিলে থাকবে 13,000। এটা থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি আসছে নতুন 650 টাকা, নতুন অনাদায়ী পাওনা 650 টাকা বাদ দিলে থাকবে 12,350 টাকা। এবার চলে আসি প্রাপ্য নোট কত ছিল। প্রাপ্য নোট ছিল আমাদের 4,500 সমাপনীতে, আসবাবপত্র ছিল 12,000, দালাল করা ছিল 25,000, আর যন্ত্রপাতি কারবারে মালিক নতুন কিনেছে নিজস্ব তহবিল থেকে, আমি আগেও বলেছি ওই সম্পত্তিটাও এখানে চলে আসবে 40,000 টাকা। তাহলে আমার মোট সম্পত্তি দাঁড়ালো 1,14,750 টাকা। চলে আসে আবার দায়ের দিকে। দায় কি কি ছিল? দায় সমাপনী দায়ের মধ্যে আমাদের দেখো, সমাপনী দায় ছিল প্রদেয় হিসাব ছিল, প্রদেয় হিসাব 17,500 টাকা, প্রদেয় নোট ছিল 2,000 টাকা। মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে প্রারম্ভিক মূলধন আসবে, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনের 40,000 টাকা, যেটা আছে যন্ত্রপাতি কিনাতে ব্যবহার করেছে। নিট লাভ যোগ হবে 16,180 টাকা, যেটা এখান থেকে আসছে। টোটাল হবে 1,02,180 টাকা। এখান থেকে বাদ যাবে তার মোট উত্তোলন 6,800 টাকা, উত্তোলনের সুদ 130 টাকা। দুইটা মিলে উত্তোলন 6,800, টোটাল বাদ দিলে 1,02,180 থেকে 95,250 টাকা। আগে থেকে দায় ছিল 17,500, 2,000, এই দুইটার সাথে এটা যোগ করলে হবে 1,14,750 টাকা। তাহলে 1,14,750 টাকা হলো আমার আর্থিক অবস্থার বিবরণীর যোগফল। সো আমাদের তিনটা উত্তর হয়ে গেল। প্রথমে বলেছিল উত্তোলন কত, উত্তোলনের পরিমাণ কত, এটা আমরা এখানে লিখে নিই। ক নাম্বারের উত্তরে আসবে উত্তোলন হলো মোট উত্তোলন 6,800 টাকা, তারপরে উত্তোলনের সুদ 130 টাকা আসছে, তারপরে খ নাম্বারে নিট লাভ আসছে আমাদের 16,180 টাকা। গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণীর যোগফল মোট সম্পদ হলো 1,14,750 টাকা, আর মোট দায় ও মূলধন 1,14,750 টাকা। এইভাবে তুমি উত্তর লিখলেও পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাইলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী হয়ে গেল। তাহলে আমরা কি কাজ করলাম? 2019 সালের কুমিল্লা শিক্ষা বোর্ডের 11 নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম। এটা একতরফা দাখিলা পদ্ধতি আসছে। একতরফা দাখিলা পদ্ধতিতে উত্তোলনের পরিমাণ, উত্তোলনের সুদ বের করতে বলছে, এটা বের করলাম ক নম্বরে। খ নম্বরে বলেছে লাভ ক্ষতি বিবরণ করতে, এটা করলাম। নিট লাভ আসলো 16,180 টাকা। তারপরে আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যা আসলে 1,14,750 টাকার মোট সম্পদ এবং মোট দায় আসছে। তো এই ছিল আজকের একতরফা দাখিলা পদ্ধতি কুমিল্লা শিক্ষা বোর্ড 2019-এর সমাধানের ক্লাস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো সমস্যা হলে, এই সংক্রান্ত কোনো সমস্যা, অঙ্কের কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বারে ফোন করতে পারো, ফেসবুকে কমেন্টস করতে পারো, অথবা আমার মেসেঞ্জারে নক করতে পারো। আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আমার সাথে, যারা এটা দেখতে পাচ্ছ না এখনো, অনেকে আমাকে ফোনে নক করছো, যারা দেখতে পাচ্ছ না তারা কুমিল্লা গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাস নামে একটি ফেসবুক গ্রুপ আছে, কুমিল্লা কলেজের অফিসিয়াল গ্রুপ। ওই গ্রুপে অ্যাড হয়ে নাও। অ্যাড হলে ওইখানে দেখতে পারবা। ওইখানে দেখতে পারলে তুমি এই সবগুলি সমাধান ওইখানে পেয়ে যাবা। যারা অ্যাড নাই তারা আমাকে নক করে দিও, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ।